আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের একটা চ্যাপ্টার দেখব, সেটা হচ্ছে গুণগত রসায়ন। এই চ্যাপ্টারটা থেকে এডমিশনে খুবই সহজ কিছু প্রশ্ন আসে, যেগুলো খুবই কম সময়ের মধ্যে আমরা উত্তর করে দিতে পারবো। তো শুরু করি। প্রথমে দেখব আমরা পরমাণুর মৌলিক কণিকা। এই মৌলিক কণিকা কি? মৌলিক কণিকা হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদানসমূহ এবং এর আরও কিছু সূক্ষ্ম ও অবিভাজ্য, মানে যেগুলো ভাঙা যায় না, সেসব মূল উপাদান কণার সমন্বয়ে গঠিত কিছু সামগ্রিকভাবে কণার মূল কণিকা। তো এই মূল কণিকার তিনটা ভাগ রয়েছে। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটি হচ্ছে অস্থায়ী মূল কণিকা এবং একটি হচ্ছে কম্পোজিট কণিকা। তো স্থায়ী মূল কণিকা কি? যেসব মূল কণিকা স্থায়ীভাবে সকল মৌলের পরমাণুতে উপস্থিত থাকে তাদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। অর্থাৎ এই কণিকাগুলো সবগুলা মৌলেই উপস্থিত থাকবে। এই স্থায়ী মূল কণিকা আবার তিন ধরনের। একটি হচ্ছে ইলেকট্রন বা ক্যাথোড রশ্মি, একটি হচ্ছে প্রোটন এবং আরেকটি হচ্ছে নিউট্রন। এরপর হচ্ছে অস্থায়ী মূল কণিকা। স্থায়ী কণিকা ছাড়াও স্থায়ী কণিকা ছাড়াও কোনো মৌলের পরমাণুতে আরও যেসব অল্প ভর বিশিষ্ট মূল কণিকা অত্যন্ত অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে, সেগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। অর্থাৎ এগুলার পাশাপাশি এর চেয়ে কম ভর বিশিষ্ট কিছু কণিকা যেগুলো অল্প সময়ের জন্য একটি পরমাণুতে থাকে, সেগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এখন হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হচ্ছে স্থায়ী এবং মূল কণিকা ছাড়াও কোনো মৌলের পরমাণুতে আরও এক প্রকার এগুলা থেকেও ভারী কিছু কণিকা দেখা যায়। এই ভারী কণিকাগুলোই হচ্ছে কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কণিকা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আলফা এবং একটা হচ্ছে ডিউটেরন। তো আমরা এখানে দেখলাম যে স্থায়ী কণিকা হচ্ছে তিনটি এবং কম্পোজিট কণিকা হচ্ছে দুইটি। অর্থাৎ এই তিনটি ও দুইটি নাম আমরা মুখস্থ রাখব। আর অস্থায়ী কণিকা আর বাকি যা আছে সব হচ্ছে অস্থায়ী কণিকা। অর্থাৎ কোশ্চেন এমন আসতে পারে যে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা? এখান থেকে দুইটা, এখান থেকে একটা দিয়ে দিল, আর এই অস্থায়ী মূল কণিকার যে কোনো একটা দিয়ে দিতে পারে। এই অস্থায়ী মূল কণিকার মধ্যে রয়েছে যেমন মেসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্রেভিট্রন, এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এগুলো থেকে যে কোনো একটা দিয়ে দিল। তো এই জন্য আমরা এই পাঁচটা মনে রাখবো। এর বাইরে বাকি যতগুলো আছে সেগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এখন হচ্ছে দেখবো যে প্রোটনকে বলা হয় মৌলের পরিচিতি নির্ধারক, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেকবার আসছে। রাজশাহী, ধস, ঢাকাতে আসছে, ঢাকা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি দুইবার। তো প্রোটনকে কিভাবে মৌলের পরিচিতি নির্ধারক বলা হয়? ধরি যে আমরা বললাম যে একটি পরমাণুতে 6টি প্রোটন আছে। অর্থাৎ এই 6টি প্রোটন দ্বারা আমরা কি বুঝি? 6টি প্রোটন দ্বারা বুঝি যে এটা হচ্ছে কার্বন। এখন যদি বলি যে 8টা প্রোটন আছে, 8টা প্রোটিন দ্বারা বুঝি আমরা অক্সিজেন। যদি বলি আমরা 2টা প্রোটন, তাহলে হচ্ছে হিলিয়াম। অর্থাৎ এই যে প্রোটন সংখ্যা দ্বারা যেমন আমরা একটা মৌলের নাম জানতে পারলাম, এটাই হচ্ছে যে এই জন্য প্রোটিনকে মৌলের পরিচিতি নির্ধারক বলা হয়। এরপর হচ্ছে নিউট্রনকে বলা হয় নিরপেক্ষতার রূপকার। এখন কথা হচ্ছে কেন এটাকে নিরপেক্ষ রূপকার বলা হয়? কারণ এটি একটি নিরপেক্ষ কণার উদাহরণ যা বৈদ্যুতিক চার্জ বহন করে না। অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রনের চার্জ হচ্ছে 0।
এই নিউট্রন নিউক্লিয়াসের একটি অপরিহার্য উপাদান, যা প্রোটনের সাথে মিলেই পরমাণু নিউক্লিয়াস গঠন করে। অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি কক্ষপথ হয়, এই নিউক্লিয়াসে প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে এবং বাইরে থাকবে ইলেকট্রন। এবং প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ আমরা জানি পজিটিভ, এবং নিউট্রনের চার্জ কি? নিউট্রন চার্জ 0, মানে নিউট্রন। এরপর হচ্ছে এরা বৈদ্যুতিক নিরপেক্ষতা এটিকে নিউক্লিয়াসে স্থিতিশীলতা রক্ষা করতে সাহায্য করে এবং নিউক্লিয়াসের চার্জ সঠিকভাবে ভারসাম্য রাখতে সাহায্য করে। এই জন্য এটাকে নিরপেক্ষতার রূপকার বলা হয়। এরপর হচ্ছে মৌলের আইসোটোপ তার নিউট্রন সংখ্যার উপর নির্ভরশীল। নিউট্রন সংখ্যা আইসোটোপ নির্ধারণ করে, এবং এটা কেন করে একটু পরে আমরা সেটা দেখব। এরপর হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। এটাও আমরা দেখব সামনে। এখন আমরা দেখব যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে কিছু পার্থক্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে থমসন, এবং এর চার্জ হচ্ছে -4.8 × 10⁻10 ESE বা 1-1.6 × 10⁻C-19 কুলম, এবং এর ভর হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম। এখানে ভর বলছে 9.1 × 10⁻28 গ্রাম। যদি কেজিতে বলতো তাহলে কি হতো? 9.1 × 10⁻31 কেজি। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে এই ইলেকট্রন হাইড্রোজেনের তুলনায় 1/1800 এত গুণ ভারী। এরপর হচ্ছে প্রোটনের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড, এবং এর চার্জ হচ্ছে 4.8 × 10⁻10 এবং 1.6 × 10⁻19। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটার চার্জ কিন্তু সেম, কিন্তু শুধু এখানে এটার আগে হবে পজিটিভ, এটার আগে হবে নেগেটিভ, এবং এই নিউট্রনের চার্জ কিন্তু 0। এবং এই প্রোটনের ভর হচ্ছে 1.6 × 10⁻27 গ্রাম, এবং এখানেও কিন্তু মাথায় রাখতে হবে যে 1.67 × 10⁻24 গ্রাম। তাহলে এটা যদি কেজিতে নেই তাহলে 1.27 কেজি হয়ে যাবে। অর্থাৎ কেজিতে যদি আমরা নিই তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। 10⁻³ দিয়ে গুণ করতে হবে। এরপর হচ্ছে এই প্রোটন এবং নিউট্রন, এখানে আমরা দেখি হচ্ছে নিউট্রনেরও কিন্তু ভর সেম। এটারও 1.67 × 10⁻24, এটা 1.67 × 10⁻24 কেজিতে হলে কিন্তু হিসাব আলাদা হয়েছে। এরপর হচ্ছে এরা হাইড্রোজেনের ভরের তুলনায় এটি হচ্ছে সমান, এবং এটি হচ্ছে একটু বেশি। তো এই ছিল এদের মধ্যে পার্থক্য।
এখন আমরা দেখব সংখ্যা হতে মৌলের পরিচয় নির্ণয় বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর সংখ্যা নির্ণয়। এই এক্স কে যদি আমরা একটা মৌল ধরি তাহলে এই এক্স এর বাম পাশে উপরে যেটা থাকবে অর্থাৎ এই এটা হচ্ছে কি নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা বা মাস, এবং বাম পাশে নিচে যেটা থাকবে অর্থাৎ জেড, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করছি, এই জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা অর্থাৎ এবং ডান পাশে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে চার্জ সংখ্যা, অর্থাৎ এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করছি চার্জ সংখ্যা, এবং বাম পাশে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পরমাণু সংখ্যা, এবং এরপরে দেখব সেটা হচ্ছে ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, অর্থাৎ এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। এই নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বের করব? নিউট্রন সংখ্যা আমরা বের করব যে এটাকে ওই পাশে নিয়ে নিলাম, অর্থাৎ এই যে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, এ হচ্ছে ভর সংখ্যা, এবং এটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে প্রোটন সংখ্যা, এভাবে আমরা বের করে ফেলব। তো এটাকে যদি আমরা একটা পরমাণু হিসেবে দেখি যে P4, অর্থাৎ এটা হচ্ছে ফসফরাস, এবং এই বাম পাশের নিচে যেটা আছে সেটা হচ্ছে এর পরমাণু সংখ্যা, অর্থাৎ 4টা ফসফরাস এখানে রয়েছে, এখানে রয়েছে 4টা ফসফরাস, এটা হচ্ছে পরমাণু সংখ্যা, এবং এটা হচ্ছে P মানে ফসফরাস, এবং জানি O2-, এই O2- দ্বারা অর্থাৎ এই বাম পাশে উপরে যেটা আছে সেটাতে কি চার্জ সংখ্যা, এবং এই মাইনাস দ্বারা বোঝায় 2টা ইলেকট্রন গ্রহণ করছে, যদি প্লাস থাকতো তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। তো এটা আমরা কীভাবে বুঝবো কোনটা ত্যাগ কোনটা ত্যাগ গ্রহণ? তো আমরা যখন কারো কাছ থেকে কোনো জিনিস নেই, তাহলে আমরা অন্যজনের কাছ থেকে ঋণী থাকি, আর যখন আমরা কাউকে কোনো কিছু দিই তখন আমরা একটু আমাদের ভালো লাগে, অর্থাৎ আমরা পজিটিভ থাকি। এভাবে মনে রাখতে পারবো, যখন এই অক্সিজেনটা অন্য কারো কাছ থেকে আনছে তার মানে সে ঋণী মানে নেগেটিভ। এই অক্সিজেন যদি অন্য কারোকে অক্সিজেন দিয়ে দিত তাহলে O+2 হয়ে যেত। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর ধরলাম হিলিয়াম 4-2, এখানে 2 দ্বারা কি বোঝায়? অর্থাৎ বাম পাশে নিচে আমরা কি দেখছিলাম যে বাম পাশে নিচে থাকবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এই 2 হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এবং এই 4 সংখ্যা হচ্ছে এর ভর সংখ্যা। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কোনটা কি। তো এখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টপিক থেকে কতবার আসছে। সামনে আমরা কোশ্চেন দেখব। তো এখন কিছু প্র্যাকটিস দেখে নিই যে এই ফসফরাসের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয়। প্রথমে যদি আমরা প্রোটন সংখ্যা নির্ণয় করি, প্রোটন সংখ্যা, তো আমরা কি দেখছিলাম এখানে প্রোটন সংখ্যা হচ্ছে এটা মানে জেড, মানে এই একটা পরমাণুর বাম পাশে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এর প্রোটন সংখ্যা। এখানে কি বাম পাশে নিচে আছে 15, মানে এর প্রোটন সংখ্যা হচ্ছে 15। এরপর হচ্ছে নিউট্রন সংখ্যা,
নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কীভাবে বের করব? নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। ভর সংখ্যা কোনটা? বাম পাশে উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ এই 31 হচ্ছে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি 15 হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা 15। তো এখন কথা হচ্ছে এর চার্জ কত। এখানে তো কোনো প্লাস নাই, পজিটিভ নেই। যদি এখানে কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ উল্লেখ না থাকে তাহলে এর ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যার সমান, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 15। এবার আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করব। প্রথমে দেখব আমরা প্রোটন সংখ্যা। এর প্রোটন সংখ্যা কত? এর প্রোটন সংখ্যা হচ্ছে 2। এর নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 4 - 2 = 4। এখন কথা হচ্ছে এর ইলেকট্রন সংখ্যা কত। এখানে যে এর প্রোটন সংখ্যা হচ্ছে 2, এই 2 আমরা লিখব। আমরা জানি যে প্রোটন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তো এখানে প্রোটন সংখ্যা লিখলাম। এখন কথা হচ্ছে এখানে 2বার চার্জ দেওয়া আছে, মানে একটা পজিটিভ 2টা পজিটিভ, মানে সে 2টা ইলেকট্রন কাউকে দিয়ে দিচ্ছে মানে তার কাছ থেকে চলে গেছে, এখন তার কাছে আর কোনো ইলেকট্রন নাই। তো এখানে 2টা পজিটিভ, মানে আমরা এখানে 2 দিয়ে বিয়োগ করে দেব, অর্থাৎ 0, অর্থাৎ তার মধ্যে এখন কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রন হবে 0। এরপর আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কি? প্রোটন সংখ্যা হচ্ছে বাম পাশে নিচে থাকে, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা হচ্ছে 1। এরপর হচ্ছে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এখানে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 1 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ 0। আর এখানে ইলেকট্রন কত? এর প্রথমে হচ্ছে এর প্রোটন সংখ্যা হচ্ছে এর ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা কত? 1। এবং এখানে দেখতে পাচ্ছি একটা পজিটিভ, অর্থাৎ একটা চার্জ সে দিয়ে দিছে, মানে একটা চার্জ সে তার থেকে চলে গেছে, মানে -1। তার মানে ইলেকট্রন হবে 0, এর কোনো ইলেকট্রন নাই। এরপর আমরা একটা দেখব, সেটা হচ্ছে সালফারের প্রোটন সংখ্যা হচ্ছে এখানে কত? 16। এরপর হচ্ছে নিউট্রন সংখ্যা n। নিউট্রন সংখ্যা কত? এই 32 থেকে 16 বিয়োগ করলে থাকে 16। এখন ইলেকট্রন লিখবো আমরা 16। এখানে কি হচ্ছে? এখানে মানে 2টা মাইনাস হচ্ছে, 2টা মাইনাস মানে আমরা দেখছি যে তার মানে আমরা জেনে আসলাম যে কারো কাছ থেকে যদি আমরা কিছু আনি আমরা ঋণী হয়ে যাই, মানে ঋণাত্মক হয়ে যায়। তো এখানে 2টা নেগেটিভ, মানে সে 2টা চার্জ নিজের কাছে আনছে, তার মানে এখন তার কাছে আরও অতিরিক্ত 2টা চার্জ আছে। তো এই অতিরিক্ত 2টা চার্জ আমরা এখানে যোগ করে দিব, অর্থাৎ এখানে মোট চার্জ হচ্ছে 18। এখন দেখবো আমরা নাইট্রোজেনের প্রোটন সংখ্যা দেখব। প্রথম হচ্ছে 7 এবং নিউট্রন সংখ্যা কত? 15 থেকে 7 আমরা বিয়োগ করে দেব। 15 থেকে 7 বিয়োগ করে দিলে থাকে 8। এরপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত হবে? এখানে প্রোটন সংখ্যা লিখব প্রথমে, তারপর এই একটা মাইনাস, অর্থাৎ একটা নিজের কাছে ইলেকট্রন বেশি আরেকজনের কাছে ধার করে আনছে, অর্থাৎ এই প্রোটন সংখ্যার সাথে আরেকটা ধার করে ইলেকট্রন যোগ হয়েছে, অর্থাৎ 8। তো আশা করছি যে আমরা এইগুলার এমন আরও যত আসবে আমরা সবগুলারই ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারব।
এখন আমরা কিছু দেখব যে কিছু ব্যতিক্রম, সেগুলো হচ্ছে একাধিক অণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা নির্ণয়। একাধিক অণুর ক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করব? এখানে দেওয়া আছে যে ফসফরাসের 15টি অণুর জন্য কয়টি নিউট্রন সংখ্যা আছে। নিউট্রন সংখ্যার জন্য আমরা প্রথমে n লিখব। n এর ফলে প্রথমে নিউট্রন সংখ্যা আমরা বের করব, অর্থাৎ এই ফসফরাসের এই 4 আমরা দেখব না, অর্থাৎ আমরা যদি এখানে দেখে ফেলি যে এখানে কোনো 4 নাই, অর্থাৎ এখানে আমরা ফসফরাসের নিউট্রন সংখ্যা বের করব। নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বের করব? ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক বা প্রোটন সংখ্যা, অর্থাৎ এই 31 থেকে 15, এই 31 থেকে 15 আমরা বিয়োগ দেব। কত থাকে? 31 থেকে 15 বিয়োগ দিলে থাকে 16 আমরা লিখে দিলাম। এখন কি বলছি যে এখানে আছে 4টি পরমাণু এখানে রয়েছে, অর্থাৎ এই 16টা আমরা কয়টার জন্য বের করছি? যে একটি পরমাণুতে রয়েছে 16টি নিউট্রন, তাহলে এই 4টি পরমাণুতে থাকবে কত? 16 ইন্টু 4টি নিউট্রন। বুঝতে পারছি আমরা সবাই? এরপর এটা হচ্ছে এর মোট সংখ্যা, অর্থাৎ 424 2 64টি নিউট্রন। এই 4টি পরমাণুতে রয়েছে 64টি নিউট্রন। এখন প্রশ্ন বলছে যে 15টি অণুর মধ্যে নিউট্রন সংখ্যা কত? তাহলে আমরা কি দেখব যে এখানে 15টি অণুতে নিউট্রন সংখ্যা হবে এই 64 ইন্টু 15টি নিউট্রন। অর্থাৎ এখানে যে মানটা আসবে সেটাই হবে এর আনসার। তো এটা আমরা সূত্র কি, যে প্রথমে আমরা নিউট্রন সংখ্যা বের করব। নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে 16। এরপর পরমাণু সংখ্যা, অর্থাৎ এই যে এটা আমরা কি দেখে আসছিলাম যে একটি পরমাণুর ডান পাশে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এর পরমাণু সংখ্যা। এই পরমাণু সংখ্যাটা গুণ করে দিব। এরপর এখানে যতটি অণুর বলে দিবে সেই অণু সংখ্যা আমরা গুণ করে দেব। এখানে বলে দিচ্ছে 15টি অণু, তো এই সবগুলার গুণফল যত হবে সেটাই হচ্ছে এর আনসার, এবং এর আনসার হচ্ছে 960। তো আশা করছি আমরা এতটুকু বুঝতে পারছি। এরপর আমরা দেখব যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা ও যোজন সংখ্যা নির্ণয়। দুইটা প্রায় সিমিলার। এই পাশে আমরা দুইটা ভাগ করে নিব। এই পাশে দেখবো আমরা ইলেকট্রন সংখ্যা এবং এই পাশে দেখবো আমরা যোজন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা বের করার জন্য প্রথমে আমরা এখানে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা লিখব। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কতগুলো? নাইট্রোজেনের প্রোটন যত তার ইলেকট্রন সংখ্যাও কত? নাইট্রোজেনের প্রোটন হচ্ছে 7টা, অর্থাৎ আমরা 7 লিখব। এরপর যোগ। এরপর আমরা কি করব? হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা লিখব। হাইড্রোজেনের আমরা জানি একটা আছে, এই একটার সাথে এখানে কয়টা আছে? যে 4টা হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ 4 দিয়ে আমরা গুণ করে দেব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চার্জ দেওয়া আছে।
এই চার্জটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ তার কাছে একটা চার্জ নিয়ে আসছে, অর্থাৎ এটার সাথে আরও এক যোগ হবে। এর যোগফল হচ্ছে 4, 11, 12, অর্থাৎ এটার ইলেকট্রন, এখানে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টি। এখন আমরা দেখব যোজন সংখ্যা। যোজন সংখ্যা কি? যে একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজন সংখ্যা। সেটা হচ্ছে তার যোজন ইলেকট্রন সংখ্যা। তো এখন যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি যে এটা যদি নাইট্রোজেন হয়, এখানে প্রথমে থাকবে 2টা, তারপর থাকবে 5টা, এখানে আছে 5টা, অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথে থাকে 5টা, অর্থাৎ এর যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। প্রথমে আমরা লিখব 5। তারপর আমরা হাইড্রোজেনের কথা চিন্তা যদি করি, এটা যদি হাইড্রোজেন হয়, এই হাইড্রোজেনের কিন্তু সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, অর্থাৎ আমরা 1 লিখব। কিন্তু এই কিন্তু এখানে হাইড্রোজেন একটা না, হাইড্রোজেন হচ্ছে 4টা, অর্থাৎ আমরা আরও 4 গুণ দেব। এবং যেহেতু একটি ইলেকট্রন, সরি একটু ভুল হয়েছে, যে এখানে পজিটিভ আছে, তার মানে এটা হবে মাইনাস, এখানে একটা মাইনাস হবে, অর্থাৎ এটার আনসার হবে 11। এবং যেহেতু এখানে পজিটিভ, সেখানে এই জন্য একটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এর যোজন সংখ্যা হবে 9 এবং মূল ইলেকট্রন সংখ্যা হবে 11। এরপর আমরা আরেকটা যৌগমূলকের দেখব। এখানে যে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 এবং অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি, লিখব 8। কিন্তু এখানে অক্সিজেন আছে 3টা, এই জন্য 3 দিয়ে গুণ করে দিব। এরপর হচ্ছে এখানে যেহেতু নেগেটিভ আছে, তার মানে 1 যোগ হবে, 1 যোগ। তো এখানে কত হচ্ছে 24, 32। এখানে মোট হচ্ছে 32টি ইলেকট্রন রয়েছে। এখন যদি আমরা যোজন ইলেকট্রন সংখ্যার কথা চিন্তা করি, তাহলে প্রথম হচ্ছে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি যে 5টা ইলেকট্রন রয়েছে, তো আমরা লিখে ফেলবো 5, এরপর যোগ। এরপর হচ্ছে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে। এটা যদি অক্সিজেন হয়, প্রথমে 2টা, তারপর 6টা। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কিন্তু এই 6টা ইলেকট্রন থাকে, তার মানে এখানে আমরা 6 লিখব। এই 6-এর সাথে আরও 3 গুণ দিতে হবে, কারণ এখানে অক্সিজেন রয়েছে 3টা, অক্সিজেন 3। এবং যেহেতু নেগেটিভ রয়েছে একটি চার্জ, তাই এখানে একটি যোগ করতে হবে, অর্থাৎ তার কাছে আরও একটি চার্জ বেশি রয়েছে, কারণ সে আরেকজনের কাছ থেকে আনছে, এই জন্য সে ঋণী হয়ে গেছে। অর্থাৎ এখানে মোট যোজন সংখ্যা হচ্ছে 18, 22, 23টি, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 22 এবং এর যোজন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32টি এবং যোজন সংখ্যা হচ্ছে 23টি। এরপর আমরা আরেকটি যৌগমূলকের ইলেকট্রন ও সংখ্যা ও যোজন সংখ্যা নির্ণয় দেখব, সেটা হচ্ছে এটা। তো এখানে কার্বনের মোট ইলেকট্রন হচ্ছে 6টি, লিখব 6। এরপর অক্সিজেন তো আমরা দেখলাম যে 8টা, 8-এর সাথে আরও 3, যেহেতু 3টা অক্সিজেন রয়েছে তাই 3 গুণ হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা নেগেটিভ, অর্থাৎ এখানে 2 আরও যোগ হবে। এবং এর মোট ইলেকট্রন হচ্ছে এখানেও 32টা। এবং যদি এর যোজন ইলেকট্রন সংখ্যা বের করি, তো এটা কিন্তু খেয়াল রাখবে, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা এবং
এগুলো হচ্ছে যোজন সংখ্যা। তো এই যৌগমূলকের যোজন সংখ্যা যদি নির্ণয় করি, যে কার্বনের, তো আমরা দেখছিলাম যে দেখি আমরা কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে। এটা যদি কার্বন হয়, প্রথমে থাকবে 2টা, এরপর থাকবে 4টা, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন লিখলাম 4 যোগ। এবং অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে আমরা দেখছি যে 6টা থাকে এবং 3টা অক্সিজেন রয়েছে, এর জন্য 3। এরপর যেহেতু 2টা মাইনাস, তাই 2 যোগ হবে। তো মোট হচ্ছে 24টি। দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে, এটা 23 না, এটা হবে 24টি। এরপর আমরা আরেকটি যৌগমূলকের দেখব, সেটা হচ্ছে এই যৌগমূলক, এটা হচ্ছে 6। তো প্রথমে দেখব যে সালফারের মোট ইলেকট্রন সংখ্যা কত। সালফারের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16টা। প্রথমে আমরা লিখে ফেলব 16, এবং এখানে সালফার আছে 4টা, অর্থাৎ এখানে আমরা 16-র সাথে 4 গুণ দিয়ে দেব। এরপর অক্সিজেন যোগ অক্সিজেনের সর্বশেষ অক্সিজেন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা, এবং এখানে 8, যেহেতু অক্সিজেন আছে 6টা, তাই 6 দিয়ে গুণ দিয়ে দেব। এরপর আরও 2 যোগ হবে, কারণ এখানে 2টা ঋণাত্মক ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এখানে আরও 2টা ইলেকট্রন যোগ করে দেব। এখানে 16 × 4 হচ্ছে 64, এবং এখানে 64 যোগ 48 যোগ 2, এটা হচ্ছে 50। এখানে 64 মানে 114। এরপর আমরা দেখব এর যোজন সংখ্যা। যোজন সংখ্যার জন্য আমরা দেখব যে সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে। প্রথম হচ্ছে সালফার, প্রথম হচ্ছে থাকে 2টা, তারপর থাকে প্রায় 2, 4, 6, 8, এবং 2, 4, 6, অর্থাৎ এখানে 6টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে রয়েছে। তার মানে এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। তো আমরা এখানে লিখব 6। এখানে যেহেতু 4টা সালফার রয়েছে, তাই 4 দিয়ে গুণ করে দিব। এরপর অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে আমরা জানি যে 6টা ইলেকট্রন রয়েছে, এবং এখানে 6টা অক্সিজেন রয়েছে, তাই 6 দিয়ে গুণ করে দেব, এবং 2টা নেগেটিভ চার্জ রয়েছে, তাই 2 যোগ করে দিব। এবং এটা কিন্তু খুবই সাবধানের সাথে করতে হবে, যে পজিটিভ থাকলে একটা মাইনাস হবে, এবং যদি নেগেটিভ থাকে তাহলে প্লাস হবে। এবার হচ্ছে এটা হচ্ছে 24 যোগ 36 যোগ 2, মানে হচ্ছে 62। এর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 114, এবং যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 62। তো আশা করছি যে এই যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা ও যোজন সংখ্যা আমরা বুঝতে পারছি, এবং এখানে একাধিক পরমাণু থাকলে কীভাবে নিউটন সংখ্যা বের করতে পারবো এটাও আমরা বুঝতে পারছি, এবং একটি পরমাণুর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা কীভাবে বের করব এটাও বুঝতে পারছি। এবার আমরা দেখব আলফা
বিটা ও গামা রশ্মি সম্পর্কে। এর পার্থক্যটা পড়ে নিলে আমরা সব জেনে ফেলব। প্রথম হচ্ছে আলফা কণা কি। আলফা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা রশ্মি, এবং ইলেকট্রন কণার যে প্রবাহ সেটা হচ্ছে বিটা রশ্মি। এবং গামা রশ্মি কি? গামা রশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবং এই আলফাকে কীভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে হিলিয়াম 2+ দিয়ে আলফা প্রকাশ করা হয়, এবং এইভাবেও আলফা প্রকাশ করা হয়। এবং বিটা রশ্মি প্রকাশ করা হয় যে এর পরমাণু সংখ্যা হচ্ছে 0, এর ভর সংখ্যা হচ্ছে 0 এবং প্রোটন সংখ্যা হচ্ছে -1। এটা হচ্ছে বিটা রশ্মি। এবং গামা রশ্মির ভর সংখ্যাও 0, প্রোটন সংখ্যাও 0। এরপর হচ্ছে এর চার্জ। এই হিলিয়ামের আমরা দেখতে পাচ্ছি যে 2+, অর্থাৎ 2টা চার্জ রয়েছে, এই জন্য এর চার্জ 2। এবং যেহেতু এখানে এই প্রোটন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যা, তার মানে এর চার্জ হচ্ছে -1। এবং এর সব কিছু যেহেতু 0, তার মানে এর চার্জও 0। এবং এর ছেদন ক্ষমতা সেটা হচ্ছে এই আলফা কণাকে যদি আমরা 1 গুণ হিসাবে ধরি তাহলে এটা হচ্ছে 1000 গুণ, এবং এটা হচ্ছে 10,000 গুণ। যদি আমরা এটাকে যদি আমরা 1 ধরি তাহলে কি হবে? যদি আমরা, এটা হচ্ছে আলফা, বিটা এবং গামা, এর ছেদন ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে এই গামা রশ্মির। এটাকে যদি আমরা 1 ধরি তাহলে এটা হচ্ছে 1000 গুণ, এটা হচ্ছে 10,000 গুণ। তো এখন আমরা যদি এইটাকে 1 ধরি তাহলে এইটা কত হবে? এটা হবে 1/1000, এবং এইটা হয়ে যাবে 1/10,000। তো আমরা বুঝতে পারছি যে পরীক্ষায় যেভাবে আসুক আমরা আনসার করতে পারব। এরপর হচ্ছে এর আয়নীকরণ ক্ষমতা। এই হিলিয়াম আলফা রশ্মির আয়নীকরণ ক্ষমতা সবচেয়ে বেশি, এবং বিটা রশ্মির আয়নীকরণ ক্ষমতা আলফা রশ্মির চেয়ে কম, এবং গামা রশ্মির এই আয়নীকরণ ক্ষমতা সবচেয়ে কম। তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, এতে কোয়েশ্চেন আসছে যে নিচের কোনটিতে আয়নীকরণ ক্ষমতা সবচেয়ে কম? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এরকম উদাহরণ দেওয়া ছিল, উত্তর হবে আলফা রশ্মি। এবং এখানে দেওয়া ছিল নিচের কোনটি ছেদন ক্ষমতার ক্রম, অর্থাৎ এভাবে দেওয়া ছিল যে কোয়েশ্চেনটাকে আলফা, বিটা, গামা, আলফা, বিটা, গামা। এভাবে দেওয়া ছিল, তো এটার উত্তর হবে এটা। সবচেয়ে বেদন ক্ষমতা হচ্ছে বেশি গামা রশ্মি। এরপর রাশিতে কোয়েশ্চেন আসছিল যে বিটা রশ্মির চার্জ কত, সেটা হচ্ছে -1। এবং আরেকটা আসছিল যে বিটা রশ্মি কি, তো এর উত্তর হচ্ছে ইলেকট্রন কণার প্রবাহ। ইলেকট্রন কণার প্রবাহ হচ্ছে বিটা রশ্মি। তো এখন পর্যন্ত আমরা যা যা বললাম এই নিয়ে কিছু কোয়েশ্চেন আমরা দেখে আসব। প্রথম কোয়েশ্চেন, ডিউ 14তে আসছে, থায়োসালফেট আয়নে সর্বমোট যোজনীয় ইলেকট্রন সংখ্যা কতটি? তো আমরা
এই যোজন ইলেকট্রন সংখ্যাটা বের করব। যে প্রথমে আমরা কি দেখব যে থায়োসালফেটের এইখানে যে সালফার আছে, সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? সর্বশেষ কক্ষপথে আমরা দেখি যে 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা লিখব 6, এরপর এখানে 2টা সালফার রয়েছে, তাই 2 দিয়ে গুণ হয়ে যাবে। এরপর অক্সিজেনের যোগ্যতা ইলেকট্রন সংখ্যা, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে রয়েছে 6টি ইলেকট্রন। এখানে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে। অক্সিজেনের হচ্ছে 6 এবং 3টা, এখানে 3টা অক্সিজেন রয়েছে তাই 3 দিয়ে গুণ হয়েছে। এবং এখানে চার্জ হচ্ছে নেগেটিভ, তার মানে 1 যোগ হবে, যোগ 1 নত 12 যোগ 18 যোগ 1, সরি এখানে -2 হবে মিস্টেক, তার মানে এখানে 2, এখানে 2, তো এর আনসার হবে 32, এর আনসার হবে 32। তো আমরা আশা করছি আমরা এটা বুঝতে পারছি। এরপর হচ্ছে নিচের কোনটি স্থায়ী কণিকা? জাহাঙ্গীর জগন্নাথের একটি কোশ্চেন, সেটা হচ্ছে নিউট্রন। এরপর হচ্ছে অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা কত? তো আমরা জানি যে এই প্রোটন ভর সংখ্যা হতে প্রোটন সংখ্যা বিয়োগ করলেই নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এখানে ভর সংখ্যা হচ্ছে 27 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 13। তো 27 থেকে 13 বিয়োগ করলে 27 বিয়োগ 13 = 14, অর্থাৎ এটা হবে এর আনসার। এরপর হচ্ছে ইলেকট্রনের ভর সংখ্যা। তো এখানে ইলেকট্রনের ভর সংখ্যা হচ্ছে এটা 9.1 × 10⁻⁻28 গ্রাম। এবং এখানে আরেকটা দেওয়া ছিল যে 9.1 × 10⁻31 গ্রাম। এখানে যদি কেজি দেওয়া থাকতো তাহলে এটা আনসার হয়ে যেত। এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে এখানে গ্রাম দেওয়া আছে নাকি কেজি দেওয়া আছে। এরপর হচ্ছে যে কোন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান? অর্থাৎ কোন পরমাণুগুলোর সর্বশেষ কক্ষপথে সেম ইলেকট্রন রয়েছে? প্রথমে আমরা দেখব যে হিলিয়াম ও কার্বনের। হিলিয়াম হচ্ছে 2, হিলিয়াম 2, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, 1s2, অর্থাৎ এখানে 2টা ইলেকট্রন রয়েছে, এবং কার্বনের প্রথমে 2টা, তারপর 2, 4টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এই 2টা সমান না। যদি আমরা এখানে হাইড্রোজেন এবং লিথিয়াম দেখি, হাইড্রোজেনের কিন্তু সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে এবং লিথিয়াম হচ্ছে 3 নাম্বার, প্রথম কক্ষপথে থাকবে 2টা এবং সর্বশেষ কক্ষপথে থাকবে 1টা, অর্থাৎ এটারও সর্বশেষ কক্ষপথে 1টা এবং এটারও সর্বশেষ কক্ষপথে 1টা ইলেকট্রন হচ্ছে। তার মানে এটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক অরবিটাল থাকে। এরপর হচ্ছে আলফা কণার ভর কত? আলফা কণার ভর হচ্ছে 4 একক। যে এখানে আমরা জেনে এসেছিলাম যে আলফা কণার ভর হচ্ছে 4 একক এবং বিটা রশ্মির ভর 0, গামা রশ্মির ভরও হচ্ছে 0। এরপর হচ্ছে এই
হাইড্রোজেন 2 মাইনাসের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা আমরা দেখব যে আমরা জানি যে প্রোটন সংখ্যা হচ্ছে এর ইলেকট্রন সংখ্যা। তো এখানে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা আছে 1 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের ঋণাত্মক রয়েছে, তার মানে এটি হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করছে। তো গ্রহণ করা ইলেকট্রন তার মানে 1 যোগ হবে 1 প্লাস, তার মানে হচ্ছে 2, অর্থাৎ এর আনসার হবে 2। এরপর হচ্ছে নিচের কোনটি কম্পোজিট কণিকা? তো আমরা শুরুতে পড়ে আসছিলাম যে মূল কণিকা 3 প্রকার, একটি হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা 3টি, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং কম্পোজিট কণিকা হচ্ছে আলফা এবং ডিউটেরন, এবং বাকি যতগুলো থাকবে সেগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। অর্থাৎ এখানে আলফা হচ্ছে কম্পোজিট কণিকা এবং এই বাকি 3টা রয়েছে নিউট্রন, পজিট্রন এবং মেসন, এই 3টা হচ্ছে অস্থায়ী কণিকা। এখানে কোনটির ভর সবচেয়ে কম? এই ইলেকট্রনের, হাইড্রোজেনের, নিউট্রনের নাকি পজিট্রনের? এখানে সবচেয়ে কম ভর কোনটি? আমরা এখানে যদি দেখি যে এই যে সবগুলার ভর যে এটা 9.1 × 10⁻28, এটা 1.6 × 10⁻24, এটাও -24। অর্থাৎ এখানে যে উপরে যেটার মাইনাস সংখ্যা বেশি সেটাই থাকবে সবচেয়ে ছোট, এবং উপরের মাইনাসের যত কম থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এবং এখানে আমরা দেখছি যে এখানে ইলেকট্রনের তে সবচেয়ে বেশি পাওয়ার মাইনাস রয়েছে, তার মানে এই ইলেকট্রনের ভরটা হবে সবচেয়ে কম, অর্থাৎ এর আনসার হবে ইলেকট্রন। এরপর হচ্ছে নিম্নের কোনটিতে নিউট্রনের তুলনায় ইলেকট্রন বেশি রয়েছে? তো এখানে আমরা দেখব অ্যালুমিনিয়ামে নিউট্রন সংখ্যা কতগুলো রয়েছে? অ্যালুমিনিয়াম আমরা জানি যে 13 এবং এর ভর সংখ্যা হচ্ছে এর 26। এর নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা এখানে দিয়ে এটার সাথে এটা বিয়োগ করে দেব, 13। যদি আমরা এখন ইলেকট্রন সংখ্যা দেখি তাহলে যেহেতু এখানে 3+ রয়েছে, তার মানে 13 থেকে 3 বিয়োগ যাবে, তার মানে হবে 10। এরপর হচ্ছে কার্বন হচ্ছে 6, এর ভর সংখ্যা 12 এবং এর নিউটন সংখ্যা হচ্ছে এটার সাথে এটা বিয়োগ 6, এবং যেহেতু এখানে কোনো চার্জ পজিটিভ নাই তাহলে এর ইলেকট্রন সংখ্যা হবে 6। এবং এখানে অক্সিজেনের এখানে 8টি, এখানে 16। নিউটন সংখ্যা হবে 8 এবং ইলেকট্রন সংখ্যা হবে 8। এখানে কি হবে, যেহেতু 2টা মাইনাস রয়েছে তার মানে যোগ হবে, তো এখানে হবে 10। এবং আমরা সর্বশেষ যদি ফ্লোরিনেরটা দেখি যে ফ্লোরিন 9, 18, তার নিউটন সংখ্যা হবে 9 এবং ইলেকট্রন সংখ্যা হবে 9। তো এখানে কি বলছে যে নিউট্রনের তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি। তো এখানে এটা দেখছি যে নিউটন 13টা, ইলেকট্রন 10টা, তার মানে এখানে কম, এখানেও সমান, এখানেও সমান, এবং কম হচ্ছে গিয়ে এই অক্সিজেন। তো আনসার হবে অক্সিজেন। আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে নিচে কোনটি ক্যাথোড রশ্মি? সেটা হচ্ছে ইলেকট্রন, যেটা আমরা শুরুতেই দেখে আসছিলাম। ইলেকট্রন হচ্ছে ক্যাথোড রশ্মি। এটা মেডিকেল 15 একটি কোয়েশ্চেন, এবং
যেটা করলাম সেটা হচ্ছে বুয়েটের একটি কোশ্চেন। হচ্ছে কুয়েটের একটি কোশ্চেন, সেটা হচ্ছে প্রোটন পরমাণু কোথায় অবস্থান করে, অর্থাৎ ইন্টা অরবিটের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে, অরবিটালের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে। আমরা জানি যে দেখে আসছিলাম যে প্রোটন এবং নিউট্রন এই নিউক্লিয়াসের মধ্যে থাকে, অর্থাৎ এই প্রোটন থাকে নিউক্লিয়াস, অর্থাৎ এর আনসার হবে ইন দ্য নিউক্লিয়াস। এবং সর্বশেষ একটা কোশ্চেন দেখব, সেটা হচ্ছে নিচের কোন তথ্যটি ভুল? প্রোটনের ভর 1.6 × 10⁻⁻24 গ্রাম। প্রোটন নিউক্লিয়াসে থাকে, এটাও সঠিক। প্রোটনের ভর, এটাও সঠিক। এবং হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে প্রোটন পাওয়া যায়, এটাও সঠিক, অর্থাৎ H+, এটা হচ্ছে একটি প্রোটন। এবং প্রোটনের চার্জ হচ্ছে -1.673 × 10⁻⁻19 কুলম্ব। তো এটা হচ্ছে ভুল, কারণ এর চার্জ হচ্ছে +1.673 × 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে এর সঠিক আনসার। তো এই ছিল আমরা এতক্ষণ যা যা পড়লাম তার সকল কিছু। আশা করছি যে আমরা এইটুকু বুঝতে পারছি। সামনে আরও যদি বুঝতে কোনো প্রবলেম হয় সকলে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সামনে আরও গুণগত রসায়নের অনেকগুলো পর্ব আসবে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।